হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি, প্রত্যাহার হচ্ছে মত প্রকাশ গায়েবী মামলা, আইন উপদেষ্টা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি ঠিক হবে না ফখরুল। গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, কর ফাঁকির প্রমাণ। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শেখ হাসিনাকে ফিরে পেতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। যদিও ইন্টারপোলের ওয়েবসাইটে এখনও তার নাম দেখা যায়নি। এছাড়া আগামী 6 মাসের মধ্যে আইনগত সব সংস্কার করা হবে বলেও জানান উপদেষ্টা। আর ফ্যাসিস্ট আমলে হওয়া মুক্ত মত প্রকাশ সংশ্লিষ্ট সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলা আগামী 2 সপ্তাহের মধ্যে এবং গায়েবী মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সংস্কার আর নির্বাচন, এসব নিয়েই আলোচনা দেশ জুড়ে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তা নিয়েই প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। জবাবে বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা, যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলব। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এখন পর্যন্ত গেল সরকারের আমলে হওয়া 2500 গায়েবী মামলা চিহ্নিত হয়েছে, যা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান উপদেষ্টা। বলেন, সাইবার সিকিউরিটি আইনে মুক্ত মত প্রকাশ সংশ্লিষ্ট সব মামলাও প্রত্যাহার হবে 2 সপ্তাহের মধ্যে। আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলা প্রত্যাহার করার আশা করছি। আর সকল হয়রানিমূলক গায়েবী মামলা যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রত্যাহার করার আশা করছি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর প্রজ্ঞাপন হয়েছে। এখন থেকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ পাবে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় তার কাছে প্রশ্ন ছিল আইন বিষয়ক সংস্কার ও কমিশনের সুপারিশ নিয়ে। সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোনো সংস্কার আমরা করছি না আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। সংবিধান সংস্কার কমিশন যেটা বলেছে ওটা সংবিধান সংশোধনের বিষয়, এগুলি তো আমরা হাত দিব না। সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে তা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে বলেও জানান আইন উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা যাবে না, আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করাও ঠিক হবে না। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় গ্রন্থ আড্ডার। আড্ডায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা উচিত হবে না, আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করাও ক্ষতিকর। এ সময় তিনি ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন দেখে না আনি। সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই
এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে, এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা তো নাই। এই জন্যই আর পিপলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের উন্মাদনা চলছে মন্তব্য করে শিক্ষাক্ষেত্রে সংস্কারে কেউ দৃষ্টি দিচ্ছে না অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আজকে এই সরকার সংস্কারের কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যে এটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। গ্রন্থ আড্ডায় উপস্থিত হয়ে অতিথিরা জিয়াউর রহমানের বীরত্ব ও দুর্নীতিমুক্ত শাসক হিসেবে দেশ পরিচালনার স্মৃতি তুলে ধরেন। বলেন, জিয়াউর রহমানকে ধারণ করা গেলে রাজনীতিতে আমূল পরিবর্তন সম্ভব। আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন অঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে রক্ষা করার বিষয়টি বিবেচনা করেই সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক আলোচনায় একথা জানান সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন কমিশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এই আলোচনার সভায় বদিউল আলম মজুমদার আরও জানান, সংস্কার প্রতিবেদন নিয়ে এখনও কোনো নেতিবাচক মন্তব্য পায়নি কমিশন। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কাউকে নির্বাচন থেকে দূরে রাখা উদ্দেশ্য নয়, তবে যারা জুলাই আগস্ট হত্যায় জড়িত জনগণই চায় না তারা ক্ষমতায় আসুক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা কি চাই যারা আমাদের এই যে অন্যান্য যারা আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিখ পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি স্থানীয় সময় দুপুর 12:30টায় জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জেনেভার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এর আগে গতরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ডক্টর ইউনূস। ফোরামের নিয়মিত অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও তিনি বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপে বিশ্ব নেতাদের সাথে যোগ দেবেন ডক্টর ইউনূস। আগামী 25 জানুয়ারি প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। নানা নাটকীয়তায় আটকে আছে বহুল আলোচিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। অনিশ্চয়তা সত্ত্বেও সরকারের আশ্বাসে এখনও আস্থা রাখতে চাইছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। তবে কারো বিরোধিতায় ঘোষণাপত্র দিতে গড়িমসি করলে ছাত্র জনতাকে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণ অভ্যুত্থানের নেতারা। নূর হোসেনের রিপোর্ট। 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বদলে যাওয়া এক প্রজন্মের দেখা পায় বাংলাদেশ। অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পেটুয়া বাহিনীর নির্মমতা রাজনীতি বিমুখ প্রজন্মকে রাজপথে প্রতিরোধে নামতে বাধ্য করে। গুলির সামনে বুক চিতিয়ে দেয়া শহীদ আবু সাঈদের পথ ধরে দেশব্যাপী জ্বলে ওঠা সাহসের স্ফুলিঙ্গে পুড়ে ছাই হয় শেখ হাসিনার মসনদ। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। প্রতিরোধের সেই অগ্নিঝরা দিনগুলো ইতিহাসের পাতায় ভাস্বর করে রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চাইছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যেসব আকাঙ্ক্ষা এদেশের ছাত্র শ্রমিক জনতাকে রাজপথে এনেছিল, সেসব আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ সংরক্ষণের দাবি নেতাদের। জনগণ কেন আন্দোলন করেছে সেটা সেখানে লেখা থাকবে।
কারণ এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে আপনি যদি দেশের আইন কানুন দেখেন, দেশের বিধি ব্যবস্থা দেখেন, কোথাও আপনি জুলাইয়ে যে কিছু একটা হয়েছে সেটার কোনো ছাপ খুঁজে পাবেন না। তাহলে পরবর্তীতে যে সরকারগুলো আসবে তারা খুব স্বাভাবিকভাবেই পূর্বের মতো করে বাংলাদেশকে আবার চালিয়ে নিয়ে যেতে পারবে। শুরুতে সরকার নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও নানা নাটকীয়তা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সবার সম্মতিতে ঘোষণাপত্র দেওয়ার দায়িত্ব নেয় সরকার। এর অংশ হিসেবে সর্বদলীয় বৈঠকও করেছেন প্রধান উপদেষ্টা। 15 জানুয়ারি আলটিমেটাম দেয়া হলেও সরকার সর্বদলীয় বৈঠকে বসে 16 জানুয়ারি, যে বৈঠকেও চূড়ান্ত হয়নি ঘোষণাপত্র কিংবা ঘোষণার তারিখ। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। এমন পরিস্থিতিতে সরকারের উপর আস্থা রাখলেও শেষ পর্যন্ত ঘোষণাপত্র দেয়া নিয়ে গড়িমসি করলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছেন গণ অভ্যুত্থানের নেতারা। সরকারের তরফ থেকে যেমন করে বলা হয়েছে যে তাড়াহুড়াও নয়, আবার কালক্ষেপণও নয়, একটা ব্যালেন্সড সময় এর জন্য ব্যয় করা হবে যাতে করে সকল অংশীজনের মতামতগুলো নেওয়া সম্ভব হয়। আমাদের কাছে মনে হয় যে যেহেতু সারা দেশের মানুষ সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের সকলের মতামতের ভিত্তিতে যদি প্রোক্লেমেশনটা ঠিক করা হয় তাহলে সেটা সব থেকে বেশি ভারসাম্যপূর্ণ এবং যুক্তিপূর্ণ হবে। ঘোষণাপত্র না চাওয়ার কিন্তু তাদের কোনো কারণ নেই। যদি না চান তাহলে কিন্তু তাদের এই রাজনৈতিক অবস্থান হয়ে যাবে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীত অবস্থান, অর্থাৎ আওয়ামী লীগের অবস্থানের সাথে সেটা মিলে যাবে। তখন তো তাদের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো অপশন থাকবে না। অনিশ্চয়তা সত্ত্বেও নেতাদের প্রত্যাশা অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের সহায়তায় দ্রুতই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশকে বিভক্তকারী দল ও গণহত্যাকারী প্রত্যেকের আগে বিচার হতে হবে, তারপরে সিদ্ধান্ত হবে ফ্যাসিবাদীরা নির্বাচন করতে পারবে কিনা। বিকেলে বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, সব আগাছা পরিষ্কার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। শেষ আন্দোলনটি রাজনৈতিক নয়, অধিকার আদায়ের আন্দোলন ছিল। তিনি বলেন, শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেয়া হোক। এর আগে জামায়াত আমির সদর উপজেলার চরমোনাই দরবার পরিদর্শন করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এবং চরমোনাই পীরের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের সুনির্দিষ্ট কর ফাঁকির অভিযোগের প্রমাণ পেয়েছে এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। তার সম্পত্তির সাথে তথ্য বিবরণীর কোনো মিল নেই বলে জানান সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি। যাচাই বাছাই এবং তদন্ত তল্লাশি শেষে আয়কর আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রনি রায়হানের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ৬২১ বিঘার উপরে সুবিস্তৃত বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক ক্ষমতার অপব্যবহার করে সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। প্রথম দিন দুদক আসছিলেন, তারপর যেহেতু পুকুর আছেন, মৎস্য ডিএফও স্যার আসছিলেন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে যেহেতু এগ্রিকালচার ডিডি স্যার আসছিলেন। অভিযোগ আছে, স্থানীয় বাসিন্দাদের জমি দখল করে 14টি কটেজ, 20টি পুকুর ও শিশু পার্ক স্থাপিত হয়েছিল সেখানে। জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থার 15 সদস্যের প্রতিনিধি দল রাজস্ব ফাঁকির বিষয়ে সরেজমিন দেখতে সাভানা রিসোর্টে ঘুরে দেখেন। অফিসের নথিপত্র যাচাই বাছাই করে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পান। আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি, সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। তবে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকিটা স্ট্যাবলিশ করা এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আমাদের হাতে আছে ইতিমধ্যে। 13 জুন থেকে রিসোর্টটি জেলা প্রশাসক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে উন্মুক্ত টেন্ডারের আহ্বান করে। বেনজিরের আরও রিসোর্ট এবং বিভিন্ন সম্পত্তির খোঁজ করতে সিআইসির অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। বিগত সরকারের আমলে সরকারি একজন কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে কিভাবে বিত্ত বৈভবের মালিক হয়েছিলেন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বেনজির আহমেদ, যিনি 621 বিঘা জমি অবৈধভাবে দখলই করেননি, তার উপরে এ ধরনের রিসোর্ট তৈরি করেছেন ব্যবসায়িক উদ্দেশ্যে। সরকারি অর্থ অপচয় করে এখানে সবকিছু তৈরি করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর না হয়, ক্ষমতা ব্যবহার করে কেউ যেন তাদের বিত্তবৈভব গড়ে না তুলতে পারে, এই বিষয়টি বন্ধ করে দেয় বর্তমান সরকারের চ্যালেঞ্জ বলে মানছেন বিশেষজ্ঞরা।
নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। রাজধানীর মিরপুর ঝিলপাড়ে সাংবাদিকদের 7 একর জায়গা দখল করে গড়ে ওঠা আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বস্তি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এদিকে রাজধানীর তেজগাঁও এলাকায় রেললাইনের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে। বিস্তারিত আবির আহমেদের রিপোর্টে। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে প্রায় 300 সাংবাদিক পরিবারের আবাসন গড়ে তুলতে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের নামে মিরপুর 8 নম্বর সেকশনের ঘ ব্লকে লিজ দলিলে ঝিলপাড় মসজিদের পাশে 7 একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই এই জমি দখলের চেষ্টা শুরু করে সরকার দলীয় নেতাকর্মীরা। ঢাকা 16 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা পরবর্তীতে জমিটি দখলে নেয়। এরপর এখানে বস্তি উঠিয়ে ভাড়া দেয়। ঝিলপাড় বস্তি উচ্ছেদে আসেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা। স্থানীয়রা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে এসব জমি দখল করে ভাড়া দিতেন স্থানীয় নেতারা। আমরা মাগনা তাই না, আমরা মার ভাড়া দিয়েছি, আমরা এরকম কইছি হেগরা হেরা আগে ভাড়া খাইছে, এখন যে আইবে যে ভাড়া নিতে আইবে আমরা হেরে। এদিকে অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করতে রাজধানীর তেজগাঁও এলাকায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে। ম্যাক্সিমামই তাদের যে স্থাপনা সরায় নাই, তারই প্রেক্ষাপটে আজ আমরা তেজগাঁ রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। রেলের প্রায় 5 একরের মতো জমি আমরা উদ্ধার করেছি এবং বাকি আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, রেলের দখল হওয়া প্রায় 80% জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। দেশ জুড়ে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। এলাকাবাসী জানায়, সকাল 8টার দিকে ভারতীয় চক গোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের 20 বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামে 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এই ঘটনা জানতে পেরে হাটখোলা বিওপির বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণ সামগ্রী নিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। জয়পুরহাট 20 বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এই সময় বিজিবির সদস্যরা বাধা দেয়। বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে কাঁটাতারের বেড়া শীঘ্রই অপসারণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন ব্রিফিংয়ে জানান, ক্ষমতার অপব্যবহার করে সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রায় 5.5 কোটি টাকার সম্পদ অর্জন এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টে 22 কোটি টাকার উপরে অস্বাভাবিক লেনদেন করেছেন। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধেও 12 কোটি 81 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়াও কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সরওয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। টেকসই নীতিমালার কারণে অভাবের টেলিকম খাতে বিনিয়োগ বড় বাধা বলে মন্তব্য করেছেন বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী। বিকেলে রাজধানীর আগারগাঁও সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই খাতকে আরও গতিশীল ও গ্রাহক সেবার মান বাড়ানোর লক্ষ্যে খসড়া নীতিমালার প্রস্তাব সরকারকে দেয়া হবে। মোবাইল বিল ও ইন্টারনেট দাম কমা উচিত বলেও জানান তিনি। 5G নেটওয়ার্ক নিয়ে কাজ চলছে জানিয়ে বলেন, অচিরেই গ্রাহকরা এ সেবা পাবে। যে কমিটিটা তৈরি করা হয়েছে, মোটা দাগে এই কমিটির লক্ষ্য হচ্ছে দেশের টেলিকম শিল্পকে সুস্থ, প্রতিযোগিতামূলক এবং বৈচিত্র্যময়, আধুনিক, সাশ্রয়ী ও নিরাপদ
ডিজিটাল সেবা নির্ভর একটি উন্নয়ন সহযোগী ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারকে সুপারিশ প্রণয়ন করা, সরকারের জন্য সুপারিশ প্রণয়ন করা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিশেষ ওএমএস এর মাধ্যমে ৬৫০ টাকার ১০টি কৃষি পণ্যের প্যাকেজ দেয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিসেম্বরে মেয়াদ শেষ হবার পর আর বাড়ানো হচ্ছে না এই কার্যক্রম। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ তথ্য জানান। গত ১৫ অক্টোবর এই বিশেষ ওএমএস চালু করেছিল সরকার। ৮ লাখের বেশি মানুষ এই কার্যক্রমের সরাসরি সুবিধাভোগী ছিলেন। বিশেষ ওএমএস এর প্যাকেজে ৫ কেজি আলু, ১ ডজন ডিম, ১ কেজি পেঁয়াজ, ১ পিস লাউ, ১ কেজি মিষ্টি কুমড়া, ১ কেজি করলা, ১ কেজি পটল, ১ কেজি কচুরমুখী, ৩ কেজি পেঁপে, ১০০ গ্রাম কাঁচামরিচ ভর্তুকি মূল্যে দেওয়া হতো সুবিধাভোগীদের। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, কিছু পণ্যে ভ্যাট বাড়লেও জনজীবনে এর তেমন প্রভাব পড়বে না। ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটার একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন দেখা ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সমন্বয় করবো। সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে। ইস্পাহানে প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল টানা ৩ জয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে রহমতগঞ্জ ও ঢাকা আবাহনী। তাতে ১ ম্যাচ হাতে রেখে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে ফকরেরপুলকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী। তারুণ্যের উৎসব অ্যাম্পুটি ফুটবলে টাই ব্রেকারে সাফাত একাদশকে ৫-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুগ্ধ একাদশ। ছাত্র আন্দোলনে গুলিতে পা হারানো আল আমিন এদিন উপস্থিত হয়ে নজর কেড়েছেন। অ্যাম্পুটি ফুটবলারদের নিয়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে। রিপোর্ট কুশল ইয়াসিরের। কারো হাত নেই, কারো পা। হাঁটা চলার জন্য ক্রাচের উপর নির্ভর করলেও ইচ্ছের কমতি নেই। সেই অদম্য শক্তিকে কাজে লাগিয়ে মাঠের ফুটবলে মনোযোগ অ্যাম্পুটি ফুটবলারদের। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাফুফে ও অ্যাম্পুটি ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শহীদ মুগ্ধ একাদশ, যেখানে মধ্যমণি ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো স্কুল পড়ুয়া আলামিন। তখন একদম ভেঙে পড়ছিলাম যে হয়তো আর কোনোদিন ফুটবল খেলতে পারবো না, কিন্তু এখানে আসার পর ভাবছি না ফুটবল আবার খেলতে পারবো। আমি যেহেতু ফুটবল ভালোবাসি, অবশ্যই আমি ফুটবল খেলবো। এবং কি আজকে এমনি আমি দেখতে আসছি, হয়তোবা আমার সামনে এদের সাথে ভাইদের সাথে কথা হয়েছে, আমার যারা আয়োজনটা করছে তাদের সাথে কথা হয়েছে, সামনে আমি ফুটবল খেলবো। কারো সমস্যা জন্মগত, আবার দুর্ঘটনায় শারীরিক অঙ্গ হারিয়েছেন অনেকেই। তবে সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সমাজে নিজেদের অবস্থান জানান দিতে চান অ্যাম্পুটি ফুটবলাররা। মানুষ আমাদেরকে দেখে যাতে প্রতিবন্ধী না বলে, আমরা চাই যাতে মানুষ আমাদেরকে চিনুক যে আমরাও বাংলাদেশি মানুষ, কেন আমাদেরকে অন্য চোখে দেখবো? আমরা তো বাংলাদেশের মানুষ, তাই না? আন্তর্জাতিক অঙ্গনে অ্যাম্পুটি ফুটবলকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বাফুফে। বাফুফে ফুটবলকে ভালোবাসে, ফুটবলকে বিশ্বাস করে। যারাই ফুটবলের সাথে আছে তাদের পাশে আমরা আছি, এবং আমি মনে করি অ্যাম্পুটি ফুটবল অ্যাসোসিয়েশনের যে অর্জন এবং তাদের যে এনডেভার, ইট ইজ ট্রুলি রিমার্কেবল। এখানে খেলা দেখতে এসে অনুপ্রেরণা নিয়ে গেলাম। এই প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান আমাকে এত শক্তি দিয়েছে, আমার মনে হয় যে জীবনকে একটু অন্যভাবে ভাবতে শেখাবে। আগামীতে নিয়মিত এমন আয়োজন করার তাগিদ সংশ্লিষ্টদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর।
বিপিএলে আজ কোনো খেলা নেই। কাল দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম কিংস। সন্ধ্যায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বিপিএলের এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। ৮ ম্যাচের ৮টিতে জয় পেয়েছে তারা। সমান সংখ্যক ম্যাচ খেলে 5টিতে জয় পেয়েছে চট্টগ্রাম কিংস। তারা আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। একই পয়েন্ট নিয়ে 3 নম্বরে তামিম ইকবালের ফরচুন বরিশাল। 4 ও 5 নম্বরে যথাক্রমে অবস্থান করছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করে আবারও আলোচনায় দুর্বার রাজশাহী। 9 ম্যাচে 2 জয় নিয়ে 6 নম্বরে ঢাকা ক্যাপিটালস, তলানিতে সিলেট। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি, প্রত্যাহার হচ্ছে মত প্রকাশ গায়েবী মামলা, আইন উপদেষ্টা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি ঠিক হবে না ফখরুল। গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, কর ফাঁকির প্রমাণ। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।